হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া, পর্ব 19। লেখা রাবেয়া সুলতানা। জি বাবা, ভালো। ও হচ্ছে মাহিদ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যাক বাবা, এতদিন পর তাহলে তোমার মাথাটা ক্লিয়ার হলো। ওইসব আজে বাজে মেয়ে অফিসে রেখে কাজ করা যায়? ভদ্র মেয়ে হলে একটা কথা ছিল। বাবা, তনুষাও কিন্তু ভদ্র মেয়ে। আপনি ভুল বুঝছেন। তোমার কাছ থেকে ঠিক ভুল শেখার মতো বয়স আমার নয়। হয়তো ভদ্র তোমার চোখে হতে পারে, আমি অন্তত ভদ্র বলবো না। আমার ঘরের লক্ষ্মীও চাকরি করে, তবে ওর মতো অভদ্রতা নিয়ে নয়। নিবিড় মোশাররফ হোসেনের কথাবার্তা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে দেখে, বাবা আমার একটা কথা ছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। মাহিতকে আবার অফিসে যেতে হবে। বলো। আমরা এই বাড়িতে আর থাকছি না, নতুন বাড়ি নিয়েছি, সেখানেই পরশুদিন সবাই চলে যাব। হঠাৎ? বাবা, এই বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। ওই বাড়িটাও আপনার মতো অনুযায়ী হয়েছে। কিন্তু প্রিয়তা আর জুহি কলেজে যাবে কি করে? বাবা, গাড়ি তো আছেই, তাদের জন্য কোনো প্রবলেম হবে না। আর এই সব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। আমাদের এখন বয়স হয়েছে, তুমি ছাড়া আমাদের দেখার মতো তেমন কেউ নেই। আর তোমার মতামত যা ভালো মনে হবে তাই করো। কথাটা বলে মোশাররফ হোসেন নিজের রুমে চলে গেলেন। নিবিড়ের কথাটা মোশাররফ হোসেনের ভালো না লাগলেও তিনি বাধা দেননি। তিনি ভালো করেই জানেন, আজ না হয় কাল নিবিড় এমনিতে এই বাড়িতে থাকবে না। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, শহরের বড় বিজনেসম্যান তো এই বাড়িতে থাকা যায় না। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। মাহিত, তাহলে কাল ওই বাড়ির সব চেক করে নিও। এখন তুমি আসতে পারো। নিবিড় দাদির সাথে দেখা করে রুমে এসে দেখে প্রিয়তা গম্ভীর মুখে বসে আছে। আলমারি থেকে ড্রেস বের করে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে ইজি চেয়ারে বসে কাজ করছে। প্রিয়তা নিবিড়ের পাশে এসে বসে দ্বিধা গলায় বলল, একটা বলবো? বলেন। আমার মনে হয় বাবা আপনার কথায় কষ্ট পেয়েছে। ওনার নিজের হাতের গড়া এই বাড়িটা, তাই হয়তো ওনার যাওয়ার ইচ্ছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে গম্ভীর হয়ে ল্যাপটপের থেকে চোখ অন্যদিকে ফিরিয়ে কিছু যেন ভাবছে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। এই বাড়িটাও কিন্তু খারাপ নয়। অন্তত বাবা যতদিন বেঁচে আছে আপনি এই বাড়িতেই থাকুন। পরে না হয় আপনার তনুষাকে নিয়ে ওই বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন। হাউ ডেয়ার ইউ! মানে, আমি খারাপ কি বললাম? এইখানে না থাকলে কি ইশাক সাহেবের সাথে কম কথা হবে? এখন আসছেন আমার বাবার নাম দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাই না? সেই আপনি এত নিজ মন মানসিকতা নিয়ে থাকেন কেন? আর ইশাক সাহেবের ব্যাপারে না জেনে একটা কথাও বলবেন না। উনি আমার বড় ভাইয়ের মতো। বাহ, বেশ ভালো তো। এত ভালোবাসা! ওনার ব্যাপারে কথা বলতেও আমার জানতে হবে? আপনি নিবিড়ের ক্ষমতা সম্পর্কে জানেন না, তাই হয়তো এখনও এইখানে দাঁড়িয়ে কথা বলছেন। কি করবেন? মেরে ফেলবেন? ডিভোর্স দিবেন? এই বাড়ি থেকে বের করে দিবেন? মিস্টার নিবিড়, আমি এই সবের কিচ্ছু ভয় পাই না। এটা ঠিক, আপনার কাছে আমি একটা দিক দিয়ে অনেক কৃতজ্ঞ। তাই বলে এই না আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। ইশাক সাহেবকে কথা না বলে হয় না আপনার?
গেট আউট। আপনি এক্ষুনি আমার সামনে থেকে চলে যান। যাচ্ছি। আপনার সামনে আসার আমারও কোনো ইচ্ছা নেই। আপনি এতটাই অমানবিক যে নিজের বাবার মনটাও বুঝতে চান না। প্রিয়তা আস্তে করে বলল, রাক্ষসী একটা। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় আবার চেয়ারে বসে, প্রিয়তা, আপনি জানেন না আমি কেন এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। যদি জানতেন তাহলে এইসব আমাকে শোনাতেন না। আমার বাবা মা তিলে তিলে কতটা কষ্ট পাচ্ছে আমি বুঝি। আমি চাই শেষ জীবনে বাবা মা একটু শান্তিতে থাকুক, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে। সালমা বেগম মোশাররফ হোসেনকে চুপ থাকতে দেখে, তুমি ছেলেটাকে বলতেই পারতে যে নতুন বাড়িতে আমরা যাব না। প্রিয়তা আর নিবিড় গিয়ে ওইখানে থাকুক। তোমরা কি করে ভাবলে তোমাদের মেয়েটা তোমাদের একা রেখে এই বাড়ি ছেড়ে তোমাদের ছেলের হাত ধরে চলে যাবে? সালমা বেগম পিছনে ফিরে প্রিয়তাকে দেখে, সমস্যা কি? তোরা মাঝে মাঝে এসে আমাদের কাছে কয়েকটা দিন থেকে যাবি। প্রিয়তা সালমা বেগমকে এসে পিছন থেকে জড়িয়ে ধরে, কখনো না। গেলে সবাই একসাথে, আর না গেলে কেউই না। মোশাররফ হোসেন মুচকি হেসে, সালমা, আমার ছেলে যখনই যে ডিসিশন নিয়েছে আমাদের ভালোর জন্যই নিয়েছে। হয়তো আজও কোনো ভালোর জন্যই এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। প্রিয়তা মুচকি হেসে ভাবল, বাবা ঠিকই বলেছেন। যেই লোক বাবার এক কথায় আমাকে বিয়ে করতে পারে সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারেন না। হয়তো উনি খুবই রাগী, কথা কম বলেন, হাসেন না, তাই বলে মন এতটাও খারাপ নয়। উনি কি জানেন না ওনাকে হাসলে কতটা সুন্দর দেখায়? ওনার মুচকি হাসিটা কিন্তু অনেক সুন্দর, তবে ভালো করে হাসলে হয়তো আরও সুন্দর দেখায়। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে। প্রিয়তা মাগরিবের নামাজ আদায় করে সবার জন্য চা বানিয়ে শেফালিকে বলল নিয়ে যেতে। কিন্তু বাহিরে যেন ঝড়ের মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু উনি তো বাহিরে আছেন। এই সময় ওনার অফিসে যাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে কি তনুষার কাছে? প্রিয়তা চিন্তিত মুখে সালমা বেগমের কাছে গিয়ে, মা, কিরে কিছু বলবি? উনি যাওয়ার সময় তোমাকে কিছু বলে গেছে? উনিটা আবার কে? ও মা, তোমার ছেলের কথা বলছি। তোকে বললাম না ওকে আপনি আপনি না করতে। আস্তে আস্তে বলবো তো। আস্তে আস্তে কবে? মা প্লিজ আগে বলো না। না রে, আমাকে কিছু বলে যায়নি। তুই একটা ফোন দিয়ে দেখ। আমি মায়ের রুমে যাচ্ছি। প্রিয়তা রুমে এসে চটপট করতে লাগলো। নিবিড়ের ফোন নাম্বার ফোনে নেই। হঠাৎ প্রিয়তার মনে পড়ল কার্ডেই তো নাম্বার আছে। প্রিয়তার নাম্বারটা নিয়ে ফোন দিতে লাগলো, কিন্তু নিবিড় বারবার কেটে দিচ্ছে। কলিং বেলের শব্দ শোনে শেফালি গিয়ে দরজা খুলে দিল। প্রিয়তা রুম থেকে বেরিয়ে নিবিড়কে ৮ বাজার দিকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিবিড়কে কিছু না বলে রুমে এসে খাটের কিনারায় বসে আছে ফোনটা সামনে রেখে। নিবিড় রুমে ঢুকে প্রিয়তাকে বসে থাকতে দেখে, ফোন দিচ্ছেন কেন? কথাটা শুনে প্রিয়তা অবাক হয়ে ভ্রু কুঁচকে, আপনি কি করে জানলেন আমি ফোন দিচ্ছি? আমার নাম্বার তো আপনার কাছে নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে আমতা আমতা করে, জেনেছি। নিবিড় জানে না এমন কিছুই নাই। কথাটা বলে তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে নিজের মনে মনে বলতে লাগলো, নিবিড় মাঝে মাঝে কেন যে এত ভাগ বকিস?
একটুর জন্যই তো ধরা পড়ে যাচ্ছিলি। প্রিয়তা তো জানে না নাম্বারটা আমি ওর ফোন থেকেই নিয়ে রেখেছি। ভাগ্যিস একটুর জন্য ধরা পড়ে যায়নি। বাইরের বৃষ্টি যেন কমতে ইচ্ছে করছে না। প্রিয়তা জানালার পর্দা সরিয়ে দিয়ে দাঁড়িয়ে রেখে দেখছে আকাশে। মন আজ এতটা খারাপ কেন? ওর হয়তো আমার মতো অনেক কষ্ট লুকিয়ে আছে, কাউকে বলতে পারছে না। তাই আজ অঝোর দ্বারায় কাঁদছে সে। নিবিড় ড্রয়িং রুমে থেকে এসে লাইট বন্ধ দেখে লাইট অন করার জন্য এগিয়ে যেতে চোখ পড়ল জানালার কাছে। বাইরের বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোতে দেখা যাচ্ছে প্রিয়তা দাঁড়িয়ে আছে চিন্তামগ্ন হয়ে। নিবিড় ধীরে ধীরে কাছে গিয়ে, ঘুমাবেন না? প্রিয়তা অন্ধকারে আবছা আলোয় নিবিড়ের দিকে তাকালো। কিছুটা সময় চুপ থেকে বলল, জানেন মিস্টার নিবিড়, আকাশের আজ খুব মন খারাপ। কেন খারাপ সেটা কাউকে মন খুলে বলতে পারছে না। ঠিক আমার মতো। আমার শ্বশুর আছে, মায়ের মতো শাশুড়ি আছে, বোনের মতো একটা ননদ আছে। এই সব কিছুর মাঝে যেটা সবচেয়ে বেশি দরকার সেটাই নেই। এই যে আপনি, এত দেশের বাইরে আপনার নাম এত ছড়িয়ে আছে। আপনি সব কিছুই তো বুঝেন, তাই না? কিন্তু আপনার জীবনের সামান্য আমার মতো মানুষটাকে বুঝতে পারেন না। আমি কি এতটাই খারাপ মিস্টার নিবিড়? আমি কি এতটাই অসুন্দর? কথাটা শুনে নিবিড় করুণ চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই থামেন। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কতটা দিন এইভাবে পালিয়ে বাঁচবেন? আপনি আমাকে সত্যি করে একটা কথা বলবেন, এই কয়েকটা দিনেও কি আমার প্রতি আপনার কোনো মায়ার জন্ম নেয়নি? এক বিন্দুও নয়? নিবিড় প্রিয়তার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, একটুও না, আর কখনো জন্মাবেও না। আপনাকে আমি আমার বাড়িতে রক্ষিতা হিসাবেই থাকতে দিয়েছি, শুধুমাত্র আমার বাবার কথায়, তাছাড়া আর কিছুই না। অনেক রাত হয়েছে, এইসব বোকা বোকা কথা না ভেবে ঘুমিয়ে পড়ুন। সকালে আমার অফিস আছে এবং তনুর সাথেও দেখা করতে হবে। নিবিড় এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, খাটের থেকে একটা বালিশ নিয়ে গেস্ট রুমে চলে গেল। প্রিয়তা সেখানেই দাঁড়িয়ে আছে নিস্তব্ধ স্থির হয়ে। নিবিড় বালিশটা রেখে থমকে বসে মনে মনে ভাবছে, প্রিয়তা, আপনি জানেন না আপনাকে আমি আমার মনের কোনো জায়গায় বসিয়েছি। এই রাতে আপনার সাথে থাকলে আমার শিওর ভুল কিছু হয়ে যাবে। আপনি জানেন বিদ্যুৎ চমকানোর আলোতে আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছিল। আপনি যখন আপনার কথা বলা নিয়ে ব্যস্ত, তখন আমি আপনাকে দেখে নিয়ে ব্যস্ত। আপনার চোখের দিকে তাকালে আমি কেমন যেন হয়ে যাই, বুঝতেই পারি না। আমার অস্তিত্ব যেন নিজের ভেতরেই থাকে না। আজ রাতে আমি আপনার কাছে থাকলে হয়তো নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। আপনার মন্ত্রমুগ্ধের মায়ায় নিজেকে হারাতে এক মুহূর্তেও দেরি হবে না আমার। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।